মা, কারণ বৌদি ভাইয়ের সব কটা প্ল্যান খুব ভালো হয়, আর তুমিও যদি একটু মন খুলে আমাদের সাথে আসো না, তোমারও খুব আনন্দই হবে। তোর মায়ের শুধু খ্যাচ খ্যাচ করার মধ্যেই আনন্দ, কি বলো বড় বৌদি? সত্যি মিস ঠাকুরপো, তুমি পারো বটে। ও মেজো, অমন করছিস কেন রে? আরে বাবা, তোর বৌমা একটা দিন সকলকে নিয়ে একটু আনন্দ আহ্লাদ করতে চাইছে, অত রেগে যাচ্ছিস কেন রে? না না মা, দেখুন যদি শুধু আমোদ করাটাই উদ্দেশ্য হতো তাহলে কিছু বলতাম না। ভর্ণা ম্যাডাম তো শুধু শুধু এত রহস্যের সৃষ্টি করতো না। সত্যি সব বিষয়টা নাটক। দেশটামা হচ্ছে, বাড়ির সবাই ধেই ধেই করে নৃত্য করছে, তা যিনি নাচাচ্ছেন তিনি কই? কৃষ্ণা, এই তো বড় বউ আছো দেখছি। কি অনুষ্ঠান হচ্ছে গো আজ? পর্ণা তো পাড়া সবাইকে নেমন্তন্ন করে এলো, বললো ঠাম্মা নাকি ডেকেছে। আচ্ছা, তোমাদের বাড়িতে আজকে কি উৎসব গো? অখিলেশ বাবু ভোজ দিচ্ছেন নাকি? কেন বাড়িতে বউ খেতে দেয়নি? আমাদের বাড়িতে ঘন্টে মিন্টে গিলতে এসছেন? ছিছি বড় খোকা, কি সব যাতা বলছিস? মিত্তিদা, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আপনারা বসুন না, পড়না আসছে তখন সবটা খোলসা হবে। আপনারা বসুন 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 বসুন, আসুন বসুন এখানে, আসুন বসুন। আরে মানিকদা, তোমরা জানো আজ কি হতে চলেছে? কিছু আইডিয়া আছে? না, আরে পর্ণা বললো আসতে, তাই চলে এলাম। কেন, তুই জানিস না? আহা, এই ফ্রাইয়ের গন্ধে না একেবারে যেন মমা করছে, বুঝলে? এই বিকেলে জল খাবারটা কিন্তু জমে যাবে। সুজন, বলছি তোদের তো এমনি হাত উপর হয় না, কিন্তু এ তো দেখছি একেবারে এলাহি আয়োজন। না অতিথিরা এসে গেল ঠাম্মি, অথচ এখন অব্দি কেউ জানতেই পারছে না যে অনুষ্ঠানটা কিসের। কি অদ্ভুত না? আমার না এখনো মনে হচ্ছে এটা না বিয়ে বাড়ি, জানো তো? আচ্ছা, জয়নদার বিয়ে হচ্ছে না তো? হঠাৎ এই কথা কেন বলছো তিনি? কোন কারণ আছে? না, তোমার আদরের বৌদি ভাই মানে সকাল থেকে রহস্য সৃষ্টি করে এত সুন্দর একটা সারপ্রাইজ আয়োজন করেছে, তাই বলছি আর কি। পর্ণা ভারী মজার মেয়ে, নিশ্চয়ই মজার কোনো সারপ্রাইজ দেবে। এসো এসো এসো, এই যে এই সারপ্রাইজটা দেব বলেই সকলকে ডেকেছি। দাঁড়া। এই পর্ণা, হ্যাঁ, তুমি মনে হয় আগের জন্মে আমার নিজেরই কেউ ছিলে, জানো তো? বলে তুমি আমার জন্য এত কিছু করলে, এই জন্মে আমি এই ঋণ শোধ করতে পারবো না। শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, উনি যেন সারা জীবন তোমাকে ভালো রাখেন। ছোট কাকি, তুমি এইভাবে কেন বলছো বলো তো? আরে বাবা, আর তুমি এটাই বা কেন বলছো যে আমি আগের জন্মে তোমার নিজের কেউ ছিলাম? দেখো, আমি কিন্তু এই জন্মেও তোমার নিজের লোক হয়ে গেলাম। তাছাড়া আমরা তো বন্ধুরই মতন, তাই না? আর আমিও তো কদিন আগেই বাড়িতে বউ হয়ে এসেছি, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তোমার জায়গাটা যাতে তুমি এই বাড়িতে করে নিতে পারো সেটা দেখাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। রবীন্দ্র জয়ন্তী, বুঝতে পেরেছো? আমাদের কিন্তু ফাংশনটা একেবারে জমিয়ে করতে হবে। হ্যাঁ, তুমি তো এক পায়ে খারাপ বৌদি ভাই, শুধু বলো কি করতে হবে আমার। না না, যে যাই করুক কিন্তু পড়না, আমি কিন্তু সঞ্চালনা করবো। হ্যাঁ একদম, দেখেছো কি সুন্দর বললো কথাটা। আচ্ছা, আমাদের কিন্তু বেশি সময় নেই হাতে। হ্যাঁ, আমরা ওই পিকলুকে, রুচিকে সবাইকে ডেকে নেবো কালকে, আর ঠাম্মিকে কিন্তু আমাদের দল থেকে বাদ দিলে চলবে না। সে কি, ঠাম্মি কি আগের বারের মতো নাচবে নাকি? কি মা নাচ করবেন? আরে এমনি এমনি থোড়ি নাচবেন, বৌদি ভাই ইনিশিয়েটিভ নিলেই সবটা হবে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। তোর বৌদি ভাই তো এই একটি কাজই খুব ভালো করতে পারে, মানে মানুষজনকে নাচাতে। যত বাজে কথা। তবে এবারে তো আর আমরা বাবুকে রবীন্দ্র জয়ন্তীতে নাচাতে পারবো না, কারণ বাবুর স্টাইলের নাচ তো আবার চলবে না সেখানে। বিয়ের পর থেকে তো নানান স্টাইলে নেচেই চলেছি, ফাংশনে আলাদা করে নাই বা নাচলাম।
এই শোনো, তোমার এই বাজে কথা রাখো, এদিকে এসো, অনেকগুলো কাজ রয়েছে। এইসব বলে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না কিন্তু। শোনো, একটা স্টেজ বানাতে হবে, তারপরে আমাদের ওই বসার জায়গা অ্যারেঞ্জ করতে হবে, ছবি লাগবে, মালা লাগবে। সময় কম আছে বলে কিন্তু আয়োজনে কোনো ত্রুটি থাকলে চলবে না, বুঝেছো? বৌদি ভাই, তোমার অ্যারেঞ্জমেন্ট নিয়ে না কোনো কথা হবে না। এ বাড়িতে যে এতটা হই হই হয় সেটা তো আগে জানতাম না। অনেকদিন পর আমার না খুব হালকা লাগছে। তুমি তো সবে এলে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, আগে আগে দেখিয়ে হোতা হ্যায়। আচ্ছা তাহলে এবার আমি ঘরে গেলাম, কালকে এত বড় একটা অনুষ্ঠান বলে কথা। বাবা নতুন কাকি, চলো আমরা তাহলে যাই, গিয়ে চেঞ্জ করে নি। চল। আচ্ছা বৌদি ভাই, তুমি ডেকোরেটরকে বলে দিয়েছো তো, মানে ঠিক সময় মতো স্টেজটা তৈরি করে দিতে? আরে বাবা হ্যাঁ, ওসব নিয়ে আমি ভাবছি না, ওই সমস্ত অ্যারেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার মেজদার কোনো টাকা খরচ হবে না, তাকে এত চিন্তা করতে বারণ করো। বলছি পর্ণা, এই যে তুমি যে বলছো না, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আজকাল কিন্তু আমার ভাইপো কিপটামিটা একটু কমই করে, কি তাই না? একদম। সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সেই সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার না। বলছি কি, ঘরের মধ্যে এরকম শাড়ি টাড়ি পরে থেকো না। তাহলে না, আমাদের পর্ণা এই বাড়িতে একটা বিপ্লব করে ফেলেছে। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখি। বাহ, বেশ ভালো, সারা ঘর তো বেশ গন্ধে ভেসে গেছে। মালাটার গন্ধ। শুধু মালাটার গন্ধ নয় বোধ হয়, জানো তো, আসলে এ ঘরে আজ পর্যন্ত কোনোদিনও কোনো মালা টালা ঢোকেনি। আর সত্যি কথা বলতে, কেউ কখনো এভাবে বিছানা ঠিক করেনি, ঘর গুছিয়ে দেয়নি। এটা বোধ হয় তারই গন্ধ, জানো। সাঁতার কাটে আমার সাথে। আমাদের ছেলে কি সুন্দর কবিতা বললে দেখো। বুবাই দারুণ দারুণ, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে। কি মিষ্টি বাপরে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এই পিকলু, বর্ষা এবার কিন্তু তোরা স্টেজে উঠবি, তোরা একদম রেডি তো? ভালো করে ফাটিয়ে করতে হবে কিন্তু গানটা। দূর, তোর ননদ প্র্যাকটিস করে না, গান গাইতে পারবে না, ভুলে যাবে। বৌদি ভাই, তোমার ভাইকে বলে দাও আমার সাথে চ্যালেঞ্জ না নিতে। হ্যাঁ একদম। কি গান করবে তুমি? করো। তুমি চুপ করো তো, কথা জড়িয়ে যায়। চুপ। চুপ করে, আমি তোদের নামটা কিন্তু আনাউন্স করছি। হ্যাঁ, যাও যাও যাও। বুবাইয়ের অসাধারণ কবিতার পর এবার গান শোনাতে আসছে বর্ষা, আর তার সঙ্গে পিকলু। ভালো হবে, ভালো হবে। মান সম্মানের ব্যাপার, ভালো করে গাইবি। ও মা, মিত্তি বৌদি, এই ছেলেটার দলে গান গাইতে গিয়েই তো বর্ষা বিপদে পড়েছিল না? আরে হ্যাঁ, ওটা তো পর্ণার ভাই। আমার ছোট ছেলে বলছিল ওরা নাকি ওদের কলেজে দারুণ গিয়েছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কেমনে প্রকাশী কব কত ভালোবাসি, কতবার বাবুটার আধিক্যতা শেষ নেই। হা করে কি চাটা খান কতবার ভেবেছি আপনা ভুলিয়া। এই সব তৈরি তো? আরে একটা ফোন করলে ঢুকে যাবে, সব রেডি আছে। রুচিরা তুমি তো সাথেই থাকবে, একটু ধরিয়ে দিও, বাকিটা আমি সামলে নেব। ছোট কাকি তুমি কেন চিন্তা করছো, আমরা আছি তো সবাই, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নামগুলো ঘোষণা করছি। হ্যাঁ দেখি দেখি একটু সাইকেল। এবারে ভানু সিংহ ঠাকুরের পদাবলী থেকে নাচ ও গান পরিবেশন করতে আসছে পর্ণা, রুচিরা, বর্ষা এবং নীলাঞ্জনা। রাধা চলেছেন অভিসারে, কৃষ্ণের বাঁশি শোনা যাচ্ছে, উপভোগ করুন। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোকলাজ সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে পর্ণা জোর করে বিয়ে দিয়ে দিল। আচ্ছা পর্ণার দোষ দিচ্ছি কেন মা? তোমারও দোষ আছে, কারণ তুমি পর্ণার কোনো দোষই দেখতে পাও না। এই মেয়ে বাড়িতে এলো, দত্ত বাড়ির মান সম্মান সব চলে গেল, পাড়ার লোকেরা দত্ত বাড়ি ছেড়ে চলে গেল। আরে যে তুমি নির্লজ্জের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন? দূর হয়ে যাও, গিয়ে মরতে পারছো না? একদম উল্টো পাল্টা কথা বলবেন। একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে, নীলাঞ্জনাকে কিছু বলা মানে আমাকে অপমান করা। সত্যি
আমার এখানে ফিরে আসাটাই ভুল হয়েছে। সত্যি কথা শুনলে না সবারই গায়ে ফসকা পড়ে যায়। আমার ওপর চেঁচালেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। তোমার এই যে বিয়ে করা বউ সেজন্য মুখ সামলে মুখ সামলে দাদা কি হচ্ছে এটা কি? প্লিজ থাম না এবার। আমি আর এসব দেখতে পাচ্ছি না। ঠাম্মি ঠাম্মি দয়া করে তুমি কিছু অন্তত বলো। বর্ণা, মাকে আজ আর কিছু বলতে বলো না। মারও তো বয়স হচ্ছে, এই বয়সে এই পরিবারের এই অবস্থা দেখা এটা কি কম দুঃখের বলো? সত্যি তো আমি এই ধরনের পরিবেশ সৃষ্টি করলাম এই বাড়িতে। এত অপমান, এত কটূক্তি, এত ঝামেলা। পরিবেশ তো আমার জন্য শেষ হয়ে যাচ্ছে। বর্ণাকে অনবরত কথা শুনতে হচ্ছে সবার কাছে। না, আমার পক্ষে সত্যি এ বাড়িতে থাকা অসম্ভব। আমি চলে যাব, আমি চলে যাব এখান থেকে এক্ষুনি। আর নয় একটু আগে কি সুন্দর সবাই মিলে নাচ গান করছিল, আর এখন মরেছে যেন একটা যুদ্ধক্ষেত্র। ভুলটা আমার হয়েছে, আমারই ভুল হয়েছে নীলাঞ্জনা দিকেই বাড়িতে আনাটা। আমি যদি আজকে না আনতাম তাহলে এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না, এত ঝামেলা হতোই না। আমি তোমাদের সকলকে বলে দিচ্ছি, আমি ছোট কাকিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ছোট কাকি বাড়িতে থাকবেন আর আমিও থাকতে দেব না। ছোট কাকি, ছোট কাকি কোথায়? এখানেই তো ছিল। ছোট কাকি কোথায় গেল? নীলা, নীলা তুমি কি ঘরে? নীলা, নীলা এসো। নীলা, একটা বড় অঘটন ঘটতে চলেছে বড় বৌমা, বড় অঘটন। তোমার কথা শুনে বেরিয়ে তো এলাম, কিন্তু এদিক ওদিক গিয়ে কোনো লাভ হবে কি? কোথায় যাবো বলো তো এখন খুঁজতে? তার থেকে বরং চলো পুলিশ স্টেশনে যাই, গিয়ে একটা ডায়েরি করিয়ে আসি। না না সৃজন, সেটা করাটা ঠিক হবে না। তা কেন হবে? সৃজন দত্তর কোনো কথা আজ অব্দি ঠিক হয়েছে কি? হয়নি। হ্যাঁ হয়নি, তার একটাই কারণ তুমি কিছু না ভেবে চিন্তে কথা বলো। আচ্ছা তুমি ভেবে দেখো না, কিছুদিন আগে আমরা ছোট কাকিকে খুঁজে পাচ্ছিলাম না বলে মিসিং ডায়েরি করলাম, তাকে খুঁজে পেলাম, তারপরে আবার গিয়ে তার নামে মিসিং ডায়েরি করবো, সেটা কি ভালো দেখাবে? আর তাছাড়া দেখো ছোট কাকি তো অপমানে রাগে বাড়ি ছেড়েছে, তাই না? আমার মনে হয় না খুব একটা বেশি দূর গেছে বলে এতক্ষণে। চলো আমরা খুঁজে ঠিক পেয়ে যাবো। তাহলে আর কি, চলো তাহলে ফটাফট তোমার ছবিটা বের করো আর এদিক ওদিক দেখিয়ে খোঁজ করি, বুঝলে? আন্দাজে ঢিল চড়ার মতোই হবে পুরো ব্যাপারটা। চলো গিয়ে দেখি। চলো। এই এক মিনিট, কি বলো তো ফুল না? তার মানে আমার আন্দাজটাই ঠিক। মানে ছোট কাকির মাথায় ফুলটা ছিল, ছোট কাকি বেরিয়ে এসে নিশ্চয়ই রাগের মাথায় ফুলটা ছুঁড়েছে, এখানে এসে পড়েছে। আসলে রাগে তো মানুষের মাথা ঠিক থাকে না, কি করতে কি করে বসে। বলছি শোনো না, বেশি দূরে নিশ্চয়ই যায়নি ছোট কাকি, চলো খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ চলো।
ছোট কাকি, আমি মানছি যে তোমার দত্ত বাড়িতে খুব অসম্মান হয়েছে, তোমার রাগ অভিমান কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে তুমি এটা কি করলে? বাড়ির কাউকে কিছু না বলে এইভাবে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে এলে। কি করতাম বর্ণা, তুমি বলো আমি কি করতাম? ছোটদা, বলছি দাদা আর বৌদি ভাই যে ছোট কাকিকে খুঁজতে গেছে এটা যেন কেউ না জানতে পারে, স্পেশালি মা, শুনলেই চেঁচাবে। ঠিক আছে। সৃজন, চয়ন, এই সৃজন, সৃজন কোথায়? চয়ন, সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাই? শিগগির চ, শিগগির চ। আরে বলবে তো কি হয়েছে? আরে পাশের রাস্তায় ছোটকার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো কি তুমি? অ্যাক্সিডেন্ট মানে কি করে? এত কথা বলার সময় নেই, কল্যাণরা ওদিকে ছুটেছে, তোরা চল ভাই, শিগগির চল। কি হয়েছেটা কি বলবে তো? আরে বলছি তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে নাকি? হ্যাঁ কি হয়েছে? মানিকদা বলছে তো ছোটকা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? আরে মানিক, ঠিক শুনেছিস তো তুই? কিসের অ্যাক্সিডেন্ট? কি বলছিস কি তুই? দেখো কাকু, আমরা কিছু দেখিনি, পাড়ার একজন এসে আমাদের ক্লাবে খবর দিল যে অনিমেষ দত্তের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিগগিরই চলো। তো আমি কল্যাণকে ওখানে পাঠিয়ে দিয়েছি, আর আমি ছুটে আসলাম তোমাদের খবর দিতে। ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? এই বয়স আমাকে এরকম শাস্তি দিও না তুমি। মা, মা তোমার শরীর খারাপ, তুমি আবার উঠে এলে কেন বলো তো? হ্যাঁ মা তুমি চিন্তা করো না, মেজো মাকে দেখ তুই। তোরা ছোটকে দেখ। হ্যাঁ দেখছি। বড় খোকা চল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমরা ছোটকে দেখতে যাই। এই মানিক আমার সাথে চল। তোমরা কিন্তু ফোন করে জানাবে। একদম ফোন করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, তুমি বসো, তুমি বসো এখানে, তুমি ঘাবড়ে যেও না। ছোটর কাছে যা। আরে আমরা তো জানি না ছোট এক্স্যাক্টলি কি হয়েছে, তাই না? তুমি শান্ত হও। কি হয়ে গেল মেজো খোকা? মানিক কি বললো? বড় কিছু ঘটেনি তো? এখন কান্নাকাটি করে কি হবে মা? কি হবে বলুন? আমি যখন বারবার বলেছিলাম যে পর্ণার কথায় না নেচে ওই মেয়েকে বাড়ি থেকে বিদায় করে দিন, আপনারা কেউ আমার কথা শুনেছিলেন? আরে বাবা, ওই মেয়েটার তো বৈধব্য যোগ আছে, এখন কি কাণ্ডটা হলো বলুন তো? মেজো, কেন এসব অলক্ষণে কথা বলছিস এখন? বলছি কি আমি সাধে বদ্ধি, যে ভয়টা আমরা পেয়েছিলাম সেটা হলো তো? সত্যিই তো। আরে বাবা, পর্ণার উচিতই হয়নি ছোটকার সাথে কাকির বিয়েটা দেওয়া, কিন্তু উনি কারোর কথা শুনলে তো, মানে যতক্ষণ না একটা বিপদ ঘটাতে পারছে শান্তি নেই ওর। ছোটকা কেমন আছো? কষ্ট হচ্ছে না খুব? কথা বলবি না, তুই কোনো কথা বলো না। ছোটকা, ও ছোটকা, দেখো আমরা ছোট কাকিকে নিয়ে এসেছি, ছোট কাকি ফিরে এসেছে, চোখ খোলো। ছোটকা, তুমি কিছু বুঝতে পারছো তো? সৃজন, দেখো ছোটকার জ্ঞান তো আছে, তাহলে কোনো সারা শব্দ দিচ্ছে না কেন ঠিক মতন? ডাক্তারবাবুকে ধরতে হবে বুঝলে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। এখানে এত পেশেন্ট চারিদিকে, অথচ ডাক্তার নার্স কাউকে তো দেখতে পাচ্ছি না। জল কোথায় পাওয়া যাবে? একটু জল নিয়ে এসো না। জল আমি এক্ষুনি জল কিনে আনছি। হ্যাঁ সৃজন, তুমি যাও গিয়ে জলটা কিনে আনো, আমি দেখি কোনো ডাক্তারবাবুকে যদি ধরে এখানে আনতে পারি। হ্যাঁ আমি দেখছি। ছোট কাকি তুমি এখানে থাকো, হ্যাঁ আমরা আসছি। চলো। সব আমার জন্য হলো, তাই না? সব আমার জন্য। আমি তো তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের কি অবস্থা করলে বলো তো? আর কতজনের দুঃখের কারণ হবো বলতে পারো? আর কতজন আমার জন্য অপমানিত হবে?
ছোট কাকি এই যে জল, একটু একটু করে আস্তে আস্তে খাইয়ে দাও। নাও এখানে জলটা ঢালো। ছোটকা ছোটকা জলটা খেয়ে নাও। মন্না কোথায় গেল বলো তো, এখনো এলো না। আমি দেখছি। আসুন ডাক্তারবাবু, এই তো উনি। বলছি এই যে ইনি আমাদের পেশেন্ট, প্লিজ দেখুন একটু। ইনি পেশেন্ট, উনি পেশেন্ট, ওইদিকে তাকিয়ে দেখুন ওনারাও পেশেন্ট। আমি ঠিক সময়ে পেশেন্ট দেখে নেব। দেখুন ডাক্তারবাবু, আমাদের ছোটকা অনেকক্ষণ ধরে এই অবস্থা এইভাবে পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট কেস। প্লিজ আপনার ট্রিটমেন্টটা শুরু তো করুন। কি করতে হবে বলো? এটা কিন্তু সত্যি যে ছোটকার কোনো চিকিৎসা হচ্ছে না ওখানে। তাহলে সেক্ষেত্রে বৌদি ভাই যেটা বলছে সেটাই করা উচিত। ছোটকাকে এখনই কোথাও শিফট করতে হবে। মেজা চল। এই মাকাল পাল, ঠিক করে নিজেদের চাকরির মাথাকে চলে এসেছে, এখন চিকিৎসার টাকা কে দেবে সেটা বলতে পারো? সত্যিই তো বাবা তো একদম ঠিক কথা বলেছে। এখান থেকে সরানো মানেই তো বড় কোথাও দিতে হবে, সেটাই তো তোমরা বলতে চাইছো। আর খরচার কথা কেউ ভাববে না তোমরা? ওই কথাটা কেউ ভাববে না। এই যে আমাদের চলুন খালি চালমেজ দা করে যাচ্ছে। আরে বাবা, যাওয়ার পরের কথাটা তো ভাবতে হবে। ভাববে কি করে? বাবার বোধ আছে। আমাদের সৃজনেরও তো খরচাপাতির ব্যাপারে একেবারে উদার হস্ত নয়। চলুন তাহলে, এই যে এত খরচপত্র সেটা কি করে আসবে? মানে আমি আর বাবা দেবো, আমরা দেবো? আরে যার যেরকম রোজগার তাকে তো সেই রকম হাসপাতালে ভর্তি করা হবে। আর নয়তো ছোটকার কিছু জমানো ফমানো থাকলে দেখ সেখান থেকে খরচা কর, সেই বেলাও তো নেই। ভাগ্য বলে তো একটা বস্তু আছে নাকি? আচ্ছা পর্ণা, এই কথাটা তো তোমাকে মানতে হবে। তার মানে আপনারা কেউ ছোটকাকে ভালো কোনো জায়গায় শিফট করবেন না, তাই তো? বেশ ঠিক আছে, আমি সেটা বুঝে গেছি। ছোট কাকি, তুমি এখন একটুখানি ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মিকে বলো ছোটকা কেমন আছে, বলো গিয়ে ছোটকা সুস্থ হয়ে যাবে। এখন কি করে এসব কথা বলছো বলো তো পর্ণা? ছোট কাকি, তুমিও এই কথা বলছো? ছোটকাকে ভালো হতেই হবে, শুধুমাত্র ভাগ্যের দোহাই দিয়ে কোনো মানুষকে এভাবে ছেড়ে দেওয়া চলে না। বটে, তাহলে তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি আর একটা ফুটো পয়সাও দিতে পারবো না। ও সে কি কথা? তা বললে হয় না? বড় লোকের বেটি আছে একেবারে, বাপের বাড়িতে রাশি টাকা, সে টাকা নিয়েছে আদরের ঠাকুরপো চিকিৎসা করা। যত সব ধ্যাচটামা, কিছু পারে না, খালি মুখে বড় বড় বাতেলা আছে। এই বাগান ফল কি গো, দেখোই না পর্ণার এবার কি করে, সব কিছুতে না বাড়াবাড়ি। চিকিৎসা খরচ তো কম না, দেখ নিজেরা, আমরা কোনো কথা বলবো না, ঠিক আছে? আমার এসব ক্যাচ ক্যাচে নিয়ে আর ভালো লাগছে না, সহ্য করতে পারছি না। মমিতা একটু ঘরে চা দিয়ে যাও তো। মানে এটা কি? এটা কে রে? ছোটকে তো এরকম দেখতে নয়। আরে বাবাটা কে? আমাদের পেশেন্ট কোথায়? আমাদের পেশেন্ট তো এই বেডে ছিল। কোথায় কোথায়? বলছি কাজ না জাগিয়ে যাও, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এই বড় খোকা, শোন না, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না, এগিয়ে জিজ্ঞাসা করবো ছোট কোথায় গেল। আরে বাবা, তুমি তো দেখলে আমি ডাক্তারবাবুকে ডাকতে পাঠালাম, একটু ধৈর্য ধরে দাঁড়াও, ব্যস্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তো ডাক্তারবাবু, এই আমাদের পেশেন্ট কোথায়? ভারী অদ্ভুত ব্যাপার, আপনাদের পেশেন্ট আপনারা জানেন না? কি মুশকিল, এখানেই তো ছিল। আরে এই মাত্র এসে দুজন বন্ডে সই করে নিয়ে চলে গেছে। কারা? এই খাতাটা নিয়ে এসো। কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা আমাকে দেখে কি মনে হয় আমি তো একজন ডাক্তার? রোগী দেখবো না কে কখন বাড়ির লোক এসে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে সেই নামগুলো আমাকে মনে রাখতে হবে। মানে আমার ভাই আর হিসেবে আমি খুঁজবো না, কাকে জিজ্ঞাসা করো? খাতা দাও। তো ওনার খুব ক্রিটিক্যাল অবস্থা। এত দেরি করলেন না?
প্রচুর ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, ব্লাড ক্লট করেছে, অপারেট করতে হবে। ডক্টর বলছেন অপারেট করতে হবে। বুঝতেই তো পারছেন যে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারে একসাথে এতগুলো টাকা দেওয়াটা খুবই সমস্যার। দেখুন ম্যাডাম, এখন যে হারে খরচা বেড়েছে আমরা তো সেইভাবে টাকা নিই না পেশেন্টদের কাছ থেকে। আমরা সবসময় চেষ্টা করি পেশেন্ট পার্টির পাশে দাঁড়ানোর। আচ্ছা, ডক্টর হাজরার আন্ডারে অ্যাডমিটেড আছেন না? এক মিনিট, আমি ফাইলটা দেখে নিচ্ছি। ফাইলটা একটু দাও তো। স্যার, বিপদ আছে। চিন্তা করবেন না, আগে অপারেশনটা হয়ে যেতে দিন, টাকা পয়সার ব্যাপারে পরে ভাববেন। আর ডক্টর হাজরা অপারেশন করলে উনি নিশ্চিতভাবে বেঁচে যাবেন, না হলে কিন্তু কোনো সিউরিটি নেই। যাক, ভাববেন না, আমরা সবাই পাশে আছি। আপনার আগে পেমেন্টের ব্যবস্থাটা করে ফেলুন। হ্যাঁ বর্ণা, আর দেরি না করাই ভালো হবে জানিস তো। হ্যাঁ সেটা। সৃজন, চলো আমরা ক্যাশ কাউন্টারের টাকাটা জমা করে দিয়ে এসো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মলদ্বীপসের ট্যুরটা হচ্ছে তো? টিকিট কনফার্ম নাকি আবার অন্য এজেন্ট ধরতে হবে? আরে না না, হলিডে হচ্ছেই, আমি অনেকদিন কোনো ব্রেক নিইনি। হ্যাঁ শিওর শিওর। এত টেনশন কেন করছেন? সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন। আমি আবার বৌদি ভাইয়ের কথাটাও ভাবছি, সব চাপ একার উপরে নিয়ে নেয়। একটু যদি সাহায্য করতে পারতাম আমরা, তাহলে। এখন শুধু ছোটকাকে ভালো ভালো বাড়ি নিয়ে যেতে পারলে মাঝি। পর্ণা, এতক্ষণে তো বাড়ির সকলে জেনে গেছে যে আমরা বন্ড সাইন করে হসপিটালে নিয়ে এসেছি। জানি না ওদিকে জেঠু এতক্ষণে কি ধুমধুমার কাণ্ড বাঁধাবে। দেখো সৃজন, যাই হোক না কেন সেটা থেমে যাবে, তবে সবার আগে ছোটকাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। যোগ্যতা তুমি দেখো। এত চিন্তা করবেন না, সবাই এত চেষ্টা করছে, ছোটকা ঠিক ভালো হয়ে যাবে। সৃজন, আমরা তো বাড়িতে কাউকে কিছু জানাচ্ছি না, সেটা ভুল করছি না তো? পর্ণা, আসলে আমার মাথাও কিছু কাজ করছে না এখন। শুধুমাত্র ছোটকাকে বাঁচানোর জন্য যা করার এখন সবটা করছি। বলছি, অন্তত ছোট কাকিকে একটা ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, শুধু ছোট কাকিকেই জানিও, বাড়িতে ফোন করার দরকার নেই। ওদেরকে ফোন করে কি বলবে বলো তো? কি বোঝাবে? সে তো এক কথাই বলবে যে ছোটকাকে এত দামি জায়গায় কেন আনা হলো। আর ফোন করে বললে ভুল বোঝাবুঝির চান্সেস আরো বেড়ে যাবে। হ্যাঁ, চয়ন ঠিকই বলেছে। আর তাছাড়া এখনো অব্দি যখন কাউকে কিছু বলিনি, এখনো কাউকে কিছু বলার দরকার নেই। ছোটকার অপারেশনটা ঠিক করে হয়ে যাক, তারপরে জানাবো। হ্যাঁ, তুমি বরং ছোট কাকিকে একবার ফোন করে জানিয়ে দাও। হ্যাঁ করছি। দেখুন, আমাদের সিটি লাইটের অ্যাক্সিডেন্ট কেসের সাকসেস রেট খুব বেশি। আমরা চেষ্টা করি পেশেন্টকে প্রাণে বাঁচানো। আশা করি অনিমেষবাবু সুস্থ হয়ে যাবেন। আপনারা এ নিয়ে এত ভাববেন না। আচ্ছা, আপনারা ওই রিসেপশনে একটু দেখা করবেন। আসলে অপারেশনটা খুব ক্রিটিক্যাল ছিল, অনেক কিছু এক্সট্রা জিনিস লেগেছে। হ্যাঁ, তার মানে ছোটকা সুস্থ হয়ে উঠবে, তাই তো? নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। এই পর না, তুই নীলাঞ্জনা দিকে ফোন করবি না? ও হ্যাঁ, আমি এত টেনশনের মধ্যে ভুলে গেছি, ফোন করছি।
আপনারা 2 লাখ টাকা ডিপোজিট করেছিলেন, এখন আপনাদের আরো 1 লাখ টাকা দিতে হবে। আরো 1 লাখ টাকা? সৃজন, এতটা ভেবো না। দেখো, বাগচি স্যার যে লোনের টাকাটা পাঠিয়েছেন পুরোটা তো লাগেনি, এক মতন তো এখনো রয়েছে আমাদের কাছে। বাবুর বাবা, আমার তো খুব শরীর খারাপ লাগছে গো। মায়ের দেওয়া গয়না তো এখনো বেচা হয়নি। ওই যে অত টাকা দিচ্ছে, ওগুলো বাবুর টাকা নয় তো? ওই মেয়ে অত টাকা পেলো কোথা থেকে গো? হ্যাঁ, বাবু বাবা চুরি ডাকাতি করলো না তো? নিজ্ঞাত ধার করে নিয়ে আসছে, এই ধারের টাকা শোধ দিতে জীবন শেষ হয়ে যাবে মেজো কাকি। আরে পনা ক টাকা মাইনে পাই গো, শেষে এই টাকাটা তো সৃজনকেই শোধ দিতে হবে। সেটা করতে গিয়ে না শেষে পথে বসতে হবে। আমার কথাটা মিলিয়ে নি। ঠিক বলেছিস। এত বড় জায়গায় নিয়ে এসছে, এই বউয়ের কোনো কাণ্ড জ্ঞান আছে? আমি বলে দিচ্ছি, এই টাকা শোধ করতে না কাপড় খুলে যাবে। বর্দা আসতে, এটা হসপিটাল, চেঁচিও না। চুপ করতে, তোরই তো বলা উচিত, তোরই তো বৌমা। আরে এখন কি করে বলবো? ছোট সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে পর্ণাকে বোঝাবো। তুমি বসো না, বসো। এই চনুক, কি অবস্থা রে? আজ রাতটা থাকতে হবে। ছোট কাকি, তুমি কোনো চিন্তা করো না। বলছি, ছোটকা কিন্তু এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার নয়। কয়েকটা উপসর্গ দেখা দিয়েছে, তবে ভয়ের কিছু নেই। ডাক্তারবাবু বললেন যে কয়েকটা টেস্ট হয়তো করাতে হতে পারে। তুমি কোনো চিন্তা করো না, চলো। সৃজন, এটা কি? তো 10 লাখ? তো 10 লাখ টাকা বিল? কি হয়েছে? আরে 10 লাখ, দেখ ভালো করে। কি করে 10 লাখ? এত টাকার বিল? বোধহয় অনেক টেস্ট হয়েছে, আর অপারেশনের জন্য নতুন জিনিসপত্র লেগেছে, আর ওষুধপত্র তো আছেই। এতে তো 10 লাখ টাকা খরচা হবেই ম্যাডাম। এখন তো দেখছি জেঠুই ঠিক ছিল পর্ণা। মানে জেঠুই ঠিক ছিল মানেটা কি? তুমি কি বলতে চাইছো সৃজন? মানে আমরা ছোটকাকে এখানে এনে ভুল করেছি? আমি না সত্যি বুঝতে পারছি না, আমরা ছোটকাকে ওখানে ওইভাবে মরতে দিতাম? তুমি না কাজ করো, বুঝলে? আমি যদি কখনো অসুস্থ হই, আমাকে ওরকম একটা জায়গায় তুমি ফেলে রেখো। আরে পর্ণা, আমি কি... আমার কিন্তু মন বলছে এখানে কোনো কারচুপি চলছে। এই বিষয়টা কিন্তু ঠেকাতে হবে। কি করবে তুমি? পর্ণা, একবার স্যান্ডির সাথে কথা বল না। না মানে স্যান্ডির ওই চেনা ডক্টর যে সৃজনদার বেলা... আরে সন্দীপ, নিখিল দা শোনো না, ও হচ্ছে পর্ণা, আমার সহকর্মী, আগে কলেজে জুনিয়র ছিল, আর ইনি হচ্ছেন ওর হাজবেন্ড সৃজন দত্ত। তুমি একটু দেখো না চট করে কি হয়েছে। না মানে উনিও তো কিছু হেল্প করতে পারেন। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলেছিস রুচি। এক কাজ করি, স্যান্ডিকে বরং একটা ফোন করি, ওকেই বলি আকাশবাবুর সাথে কথা বলতে। আর ওই ডক্টর হাজরাত থেকে কেস হিস্ট্রি নিয়ে আমরা ওই ডাক্তারকে দেখাবো। হ্যাঁ
ঠিকই বলেছো বৌদি। দাঁড়ান, দেখুন আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। আমরা টাকা জমা না করলে আপনারা কেস হিস্ট্রি দেবেন না, এসব আবার কি? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো এখন? সময় মতো টাকা দেবেন না, টাকা চাইলে সিন ক্রিয়েট করবেন, চত্ব সব। আরে আপনি কি বলতে? শুনুন শুনুন, বেশি বাড়াবাড়ি করলে না এই চোং নিয়ে নার্সিং হোমের সামনে গিয়ে অ্যানাউন্স করবো। একদমই তাই, দেখবেন তারপরে কেমন লাগে। মহা ঝামেলা দেখছি এই মহিলাকে নিয়ে। এই ওনাদের ফাইলটা দিয়ে দাও, দেখুক কোথা থেকে কি বিল হলো। আমাদের নার্সিং হোমের নামে ভুলভাল কথা বলা বের করছি আমি। আরে এই তো ডক্টর হাজরা এসে গেছেন। আসুন 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 আসুন। কি হয়েছে বলুন? আরে দেখো না, ওর একজন আত্মীয় খুব সিরিয়াস কন্ডিশন আর কি, খুব চিন্তা করছে। আরে শোনো, তোমার জন্য আমরা এটুকু করতে পারবো না? ওনাকে এখনই এখানে অ্যাডমিট করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি ভেবেইছিলাম এখানে অ্যাডমিট করব, কিন্তু নিজে মুখে বলতে পারছিলাম না। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। ওরা মনে হয় চলেই এসেছে, আমি তাহলে ওদের ডেকে আনছি। হ্যাঁ যাও, নিয়ে এসো। যাও। হ্যালো, চলে এসো তোমরা। বয়স বলেছে? বলেছে তো। কত? 70। আরে বাবা, এ তো একেবারে আইডিয়াল কন্ডিশন। হ্যাঁ সরুন সরুন সরুন, আরে সরুন। খুব 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 কষ্ট হচ্ছে, একটু দেখুন না প্লিজ। দেখুন, দেখছি দেখছি, প্লিজ দেখুন। আরে তোমরা থামো, আমি দেখছি। বরকে বুড়ো সাজিয়ে কোথায় চলে গেল কে জানে। অপারেশন রুমে যদি সৃজনকে ঢুকিয়ে সত্যি ট্রিটমেন্ট শুরু করে দেয় তাহলে তো সব ধরা পড়ে যাবে। এবার এই অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিল, বেঁচে ফেরার আর কোনো চান্স থাকবে না। হায় ভগবান। কি বলছেন বলুন তো আপনি এসব? এখানে সৃজনকে এইভাবে ফেলে রেখে আমি চলে যাব? ওকে তোরা বরফওয়ালা ওই ড্রয়ারটা ঢুকিয়ে দিয়েছে। না না, সৃজনকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। ম্যাডাম, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আমরা সব দিক থেকে ফেসে গেছি। সুপ্রকাশ জেনে যাবে, তারপর আপনার হাজবেন্ডকেও বাঁচানো সম্ভব হবে না। না, এটা কিছুতেই হতে পারে না। সৃজনকে এখান থেকে বার করে নিয়ে যেতেই হবে আমাকে। দরকার পড়লে আমি দরজা ভেঙে ঢুকবো। কোনো লাভ হবে না ম্যাডাম। ওরা যদি টের পায় আপনার হাজবেন্ডকে গায়েব করে দেবে। এই চক্রটা কি ছোট নাকি? এইভাবে হুটহাট করে ডিসিশন নিলে হবে না। না না, যা করার 5 মিনিটের মধ্যেই করতে হবে। কারণ ওইখানে তো সৃজন বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। সৃজনের কাছে এখন এক এক মিনিট অনেক অনেক বেশি দামি। কিছু একটা করতেই হবে আমাকে। সৃজনকে যদি আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, আমি নিজে কোনোদিনও দত্ত বাড়িতে পা রাখতে পারবো না। চুকুদাদা, কিছু একটা বুদ্ধি দাও আমায়, কিছু একটা বুদ্ধি দাও। এখান থেকে তো বেরোনো দূর, হাত পাই তো নাড়াতে পারছি না। গোটা শরীর জমে যাচ্ছে। আর কি মুক্তি পাবো না।
মা দেরি হয়ে যাচ্ছে তো, খেতে দাও, অফিসে যাবো। হাঁ কর। পর্ণা, পর্ণা, আমার কি তাহলে কারোর সঙ্গে কখনো দেখা হবে না? আমাকে এইভাবে চলে যেতে হবে? ও মা, মা, মাঝে মাঝে খুব শীত করছে, চোখ যে আর খোলা রাখতে পারছি না। মানুষ মারা যাওয়ার আগে বোধহয় এমনই শীত করে। এই তো পেয়ে গেছে, পেয়েছি চাবি। কিন্তু এখানে তো অনেকগুলো চাবি রয়েছে, এর মধ্যে মর্গের গেটের চাবি কোনটা কি করে বুঝবো? ওদিকে যে সৃজন শেষ হয়ে যাচ্ছে। দাদা প্লিজ কিছু একটা করো। ম্যাডাম এখন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, সব কটা চাবি নিয়ে চলুন, ওখানে গিয়ে দেখবো কোনটা ঠিক চাবি। চলুন। একটু আগেই যে বুড়ো লোকটাকে দিয়ে গেলাম না, ওর বাড়ির লোকই হাঙ্গামা করছে রিসেপশনে। একবার ঢুকলো আর মরলো, কি করে বলতো? কি আর জানি, রোজ তো কত লোকই মরছে। আপনি এদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। সৃজন যে ভেতরে কি অবস্থায় আছে কি জানে। বাইরের করিডোরে স্ট্রেচার পড়ে আছে, তোমরা দাঁড়িয়ে এখানে গল্প করছো? বাইরে স্ট্রেচার? আমার মুখে মুখে তর্ক, যাও কি দেখো, যাও। ম্যাডাম আপনি এখানে চেষ্টা করুন, আমি বাইরে দিকতে দেখছি। হ্যাঁ, কেউ এলে আমি কিন্তু সিগন্যাল দেবো। বাবা এতগুলো চাবির মধ্যে যে কোন চাবিটা এটা আমরা বুঝতেই পারছি না। বাবা যত তাড়াহুড়ো করবো তত দেরি হবে। চকু দাদা, চকু দাদা প্লিজ হেল্প করো। চকু দাদা যেভাবে হোক সৃজনকে বার করতেই হবে এখান থেকে। এত দেরি হলে যে আমি সৃজনকে এখান থেকে বার করে বাড়ি নিয়ে যেতে পারবো না, আর ওকে যদি বাঁচাতে না পারি আমিও যে শেষ হয়ে যাবো। চকু দাদা কিছু একটা করো, চকু দাদা প্লিজ হেল্প করো। ধুর, আমার স্পষ্ট মনে আছে কোনো স্ট্রেচার ফেলে আসিনি আমরা। সত্যি? কি যে বলে ডাক্তারবাবু। সর্বনাশ করেছে ম্যাডাম, ওরা ফিরে আসছে। শুনুন ম্যাডাম, আপনি এখানে চেষ্টা করুন, যদি আপনি তালাটা খুলতে পারেন ভেতরে ঢুকে যাবেন, ঠিক আছে? আর যদি না পারেন কোথাও একটা লুকুন, কেমন? আমি ওদেরকে আটকাচ্ছি। দাঁড়াও। এই তো তালাটা খুলে গেছে। থ্যাংক ইউ চকু দাদা, থ্যাংক ইউ। কি হলো ডক্টর? আপনি বন্ধ করে দিলেন কেন? আমার সৃজনকে কিচ্ছু হতে পারে না। আপনি হাল ছাড়বেন না, প্লিজ ট্রাই করুন, কিছু একটা করুন। সৃজনকে বাঁচাতেই হবে। সৃজন ওঠো, সৃজন প্লিজ প্লিজ কিছু একটা করুন ডক্টর, প্লিজ কিছু একটা করুন, সৃজনকে বাঁচান প্লিজ। সৃজন চোখ খোলো। ম্যাডাম চোখ দাদা কই আমি কি করতে? ম্যাডাম বাইরে চলুন। ম্যাডাম না, আমি কোথাও যাবো না, সৃজনকে না নিয়ে কোথাও যাবো না। সৃজন চোখ খোলো, সৃজন তাকাও, সৃজন চোখ দাদা এটা তুমি কি করলে? এক সেকেন্ড দাঁড়ান, মনে হলো বডিটা কেঁপে উঠলো। সৃজন বাবু,
শুনতে পাচ্ছেন সুজন বাবু? সৃজন, সৃজন ওঠো, সৃজন সাড়া দাও। সৃজন, সুজন বাবু, উনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন উনি। সৃজন, সৃজন, সৃজন তুমি ঠিক আছো তো? সৃজন, সৃজন আমার কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, আমার কোনো প্রমাণ চাই না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমরা যেভাবে পারবো টাকা শোধ করে দেবো ছোটকার বিলে। দরকার পড়লে আমি আমার সব গয়না বেচে দেবো, বাড়ির বাসন কোসন সব সব বেচে ছোটকার বিল মিটিয়ে দেবো আমরা। দরকার পড়লে আমি আমার নিজের কিডনি বেচে দেবো। কিন্তু কিন্তু তোমাকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না সৃজন, দেখতে পাচ্ছি না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। আর নয়, তোমার যদি কিছু একটা হয়ে যেত আমি কি করতাম সৃজন? আমি আওয়াজ করছে কে? অভিনন্দন কোথায় গেল কে? আমরা ভূত দেখেছি স্যার। না না তো কি সব ভুলভাল বলছো, ভূত কিছু নেই। না স্যার, আমাদের পেছন পেছন ভূত আসছিল স্যার। না না আসলে কি বলতো, তোমরা পরপর রাত জেগে জেগে ওই নাইট ডিউটি করছো তো, তাই ভুলভাল দেখছো আর কি। তোমাদের ছুটি দিয়ে দেবো, কদিন নাইট ডিউটি অফ করে দেবো। ঠাকুর আজকে কার মুখ দেখে উঠেছিলাম, ভূতের উপদ্রব থেকে রক্ষা করো ঠাকুর। এরকম অভিজ্ঞতা তো জীবনে হয়নি স্যার। কি বলছেন? এর যে অবস্থা দেখছি, এসে না যায়। আরে পাপিরা এত সহজে মারে নাকি? ঠিক বলেছ, আগে ওর কনফেশনটাকে রেকর্ড করতে হবে, এত সহজে ওকে মরতে দেবো নাকি? এরা কারা? বাঁচাও, এরা কারা? কিরে সুপ্রকাশ, আমায় চিনতে পারছিস? কোথায় গেল? আমার মনে হয় ওয়েটিং রুমে গেছে। চলুন ওদিকে, চল চল চল। তাড়াতাড়ি এখানে ক্যামেরা লাগাও। ওটা লাগিয়ে নাও। আমরা এখন আছি শহরের প্রখ্যাত নার্সিং হোম সিটি লাইট নার্সিং হোমে।
এখন কিন্তু বেশ রাত, আমরা লাইভে এসেছি। কিছুক্ষণ আগে এই নার্সিংহোম থেকে নানা রকমের অদ্ভুত অদ্ভুত সাউন্ড পাওয়া যাচ্ছিল। একজন নার্স রাস্তায় বেরিয়ে চিৎকার করছিল। ওনার মুখ কিন্তু বড্ড আতঙ্কিত ছিল। ওনার মুখে বারবার ভূতের কথা শোনা যাচ্ছিল। আপনারা ভাবতে পারছেন এই প্রখ্যাত নার্সিংহোমে নাকি ভূত? ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভয়ের। তবে এমন উপদ্রবের কথা কিন্তু আগে কখনো শোনা যায়নি। সিটি লাইট নার্সিংহোমে কিন্তু অনেক প্রখ্যাত ডক্টররা রয়েছেন। শহরের অভিজাত নার্সিংহোম হিসেবে কিন্তু সবাই এই নার্সিংহোমকে চেনে। তবে এই কথা ঠিক যে এই নার্সিংহোমে ট্রিটমেন্ট করাতে গেলে কিন্তু পকেটের জোর লাগে। অনেক মানুষ এই নার্সিংহোম থেকে উপকৃতও হয়েছেন। তাহলে হঠাৎ করে এই নার্সিংহোমে ভূতের আবির্ভাব কি করে হলো? ব্যাপারটা কিন্তু আমাদের জানতেই হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোমের বিভিন্ন জায়গায় যাব, ওখানকার সিচুয়েশন আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সিকিউরিটি, সিকিউরিটি, কেউ কেউ নেই তো কোথাও? কোথায় গেল সবাই? আচ্ছা, এতগুলো ব্যান্ডেজ পরা বডি কোথা থেকে চলে এলো? এটা সত্যি ভূত না তো? না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমি পুলিশকে ফোন করি, পুলিশকে ফোন করি। তাঁরা বের করছি তোর ফোন করা। অফিসার, অফিসার, আমাকে না ভয় দেখিয়ে ঠকিয়ে মিথ্যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আমার নার্সিংহোমের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র করা হয়েছে। কি আমরা ষড়যন্ত্র করেছি? আর আপনারা যে দিনের পর দিন লোক ঠকাচ্ছিলেন তার বেলা? মিথ্যে কথা। আমার এই নার্সিংহোম বিখ্যাত নার্সিংহোম, এই শহরের অন্যতম নামকরা নার্সিংহোম। অনেক মানুষ এখানে উপকৃত হয়েছে। সেই রাগ থেকে আপনারা এই সমস্ত কাজ করেছেন। এই একদম বাজে কথা বলবে না। আপনার নার্সিং হোমের নাম খারাপ করার পেছনে আমাদের কি স্বার্থ থাকতে পারে? হ্যাঁ, ফালতু কথা বলে যাচ্ছে খালি। অফিসার, অফিসার, আমি বলছি শুনুন, আমার কথা শুনুন। এদের কারোর কথা আপনি শুনবেন না। আমি উল্টেই অনিমেষ দত্ত, তার পরিবারের সবাই, বন্ধু বান্ধব সবার বিরুদ্ধে ঠকানোর অভিযোগ আনবো। নার্সিংহোমে বিনা অনুমতিতে ঢুকেছে, যা নয় তাই করেছে। নার্সিংহোমের শৃঙ্খলা ভঙ্গ করেছে, আমার কর্মীদের ভয় দেখিয়েছে। এদের সাজা পাওয়া উচিত, সাজা পাওয়া উচিত। সুপ্রকাশ বাবু, সবই তো বুঝলাম, কিন্তু আপনি যে স্বীকারোক্তিটা দিয়েছেন সেটা তো সত্যি, তাই না? সেটা এখন পাবলিক জেনে গেছে। এখন সেটা টিভিতে প্রচার হবে, খবর কাগজে বেরোবে। সেই খবরটার কি হবে সুপ্রকাশ বাবু? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন অফিসার? ব্ল্যাকমেল? আপনাকে ব্ল্যাকমেল করে আমার লাভটা কি বলুন না? ভয় দেখিয়ে করানো হোক বা ব্ল্যাকমেল করে করানো হোক, আপনি যে স্বীকারোক্তিটা দিয়েছেন সেটা তো মিথ্যে নয়, তাই না? আর কতদিন এইভাবে অন্যায় চালাবেন সুপ্রকাশ বাবু? কি জাতা কথা বলছেন? কি প্রমাণ আছে? কি প্রমাণ? আপনি প্রমাণ চাইছেন তাই তো? কেন, ছোটকারই তো আপনারা বিল করেছেন 10 লাখ টাকার উপরে, অথচ ছোটকার সেকেন্ড অপারেশনটার কোনো প্রয়োজনই ছিল না। তাই নাকি? আপনি কি ডাক্তার নাকি? না, ও ডাক্তার নয়, কিন্তু আমরা অন্য আরেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম। এই তো অভিনন্দন বাবু, উনিও তো ছিলেন আমাদের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে রুগী সেজে আপনাদের নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। আর আপনারা সত্যি আমাকে, মানে একজন জ্যান্ত মানুষকে মৃত ভেবে মর্গে ঢুকিয়ে দিলেন, আর আমার চিকিৎসাও বন্ধ হতে দিলেন না। বাহ, আপনার বিরুদ্ধে না প্রমাণের অন্ত নেই সুপ্রকাশ বাবু। জেলে আপনি ব্যান্ডেজ ভূত পাবেন না, কিন্তু অন্য ভূত প্রেত নিশ্চয়ই পাবেন। একটু সাবধানে। হ্যাঁ, আমি তো অনেকদিন আগে থেকেই চেয়েছিলাম যে কোনো পেশেন্ট পার্টি ঢুকে দাঁড়াক এই অন্যায়ের বিরুদ্ধে। পর্ণা ম্যাডামের মতো মানুষের জন্য সেটা সম্ভব হলো আজ। না না, এভাবে বলবেন না প্লিজ। আমি কিছুই করতে পারতাম না একা, যদি না আপনারা আমাদেরকে সাহায্য করতেন। আর সব থেকে বেশি তো সৃজন। সৃজন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সব প্রমাণ জোগাড় করেছে। এতদিনে পর্ণা দত্তর মুখ থেকে আমার নামে একটু প্রশংসা। মাতাল একটা। এই বুবার বাবা, বলছি এত চেঁচামেচি করছো কেন? আর এটা কে গো আমাদের বাড়িতে ঢুকে এসছে? আরে সব নাচে কি মন ভরে? একটা মুজরো করো না।
সর্বনাশ, এটা তো ওই লোকটা গো, বাড়ির ভেতর ঢুকে এলো কি করে? হ্যাঁ, আরে দাঁড়াও, দাঁড়িয়ে দাও তাড়াতাড়ি, নেহাত মাঝরাত, নাহলে তো সবাই জেগে যাবে, দাঁড়িয়ে দাও না। দরজা খোলা রেখেছিলেন কেন? হ্যাঁ, আরে অয়ন বাবুকে আমার আর একটা বোতলের দাম দিতে বলুন। একটা বোতলের দাম দিয়েছে শুধুমাত্র। আর একটা পয়সা দেবো না, মাতলামি করছো? তুমি কি ভেবেছো আমাকে এসে ভয় দেখাবে? বেয়াদব, এত রাত্রে এসে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। এই শুনুন, আপনার সাথে যার অফ হয়েছে সেটা আপনি দেবেন না কেন? কেন দেবেন না? আপনি বলেছিলেন যে ফাংশনের দিন এসে যেন আমি মুজরা দেখতে যাই। আপনি বলেননি? সবাই জেগে যাবে তো। আরে বাবা, যা চাইছে দিয়ে দাও না, টাকা যা চাইছে দিয়ে দাও। কেউ যদি শুনে ফেলে রক্ষে থাকবে না। আর দরজাটা এত রাত্রে কে খোলা রেখেছিল? আশ্চর্য। চয়ন আর বর্ষা রাত্রেবেলা বেরিয়েছিল দিদি। আমরা ছোটকাকে রিলিজ করে আনতে গিয়েছিলাম নার্সিংহোম থেকে। তবে ভেতরে আসার সময় কি যেন একটা শুনলাম, ওই রবীন্দ্র জয়ন্তীর দিনকে কি যেন একটা কাণ্ড ঘটেছিল। আমার আগেই সন্দেহ হয়েছিল যে বাইরে থেকে একটা উটকো লোক বাড়িতে এসে দত্ত বাড়ির বউয়ের নামে এতগুলো খারাপ কথা বলতে পারবে না, এত বড় আস্পর্ধা কারোর হবে না। কেমন আছো তুমি? আমাকে পর্ণা ফোনে সব জানিয়েছে। খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো, ভয় আমার প্রাণটা উড়ে গিয়েছিল। পর্ণা, যা হয়েছে হয়ে গেছে, এবার ছেড়ে দাও। না ছোট কাকি, ছেড়ে দেবো কেন আমরা? এই বল, তুই আমাকে বল, অয়ন বাবু তোকে কি বলে? বাইরের লোক দিয়ে আমাদের বাড়ির লোককে অপমান করানো কি হয়েছে? কি যাও ক্ষমা চাও, ছোটকার কাছে গিয়ে ক্ষমা চাও, ক্ষমা চাও, যাও। বাবা, তুমিও? যাক, অন্তত যেভাবেই হোক জেঠু শাসন তো করলেন। অয়ন, দেখ, আর যাই হোক তোর বাবা সম্পত্তি হারাবে না রে। দেখ, নামকা ওয়াস্তে তুই একবার সরি বলে নে। হ্যাঁ, কি আর আছে বল? নীলা, অনেক নাটক হয়েছে। আমি তোকে ক্ষমা করে দিলাম। আমি ভেবে নিলাম যে এই পুরো কাজটার জন্য তুই খুব অনুতপ্ত। হ্যাঁ, এর থেকে বেশি কিছু তোর কাছ থেকে আমি আশা করি না। থ্যাংক ইউ। তোমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার নেই। বাংলার প্রতিটা ঘরে ঘরে যেন তোমার মতো বউ আসে।
অন্যান্য ভাইপো ভাইজিরা যা করেছে, তাতে আমার মনটা ভরে গেছে। আর রইল নীলা। ঠিক আছে, মানে এটা কি? বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছিস কেন? বুঝতে পেরেছি, গতকালের রাতের ঘটনার কথা ভাবছিস তো? সত্যি তোরা না কেউ আমার ধাত পেলি না। শোন, গন্ডারের চামড়া তৈরি কর, বুঝতে পেরেছি, আমার মতো, তবে জীবনে শান্তি পাবি। কে রে, তুই কি হয়েছিস? আমি তোকে অপমান করতে বারণ করেছি? করবি, যত খুশি অপমান করবি, কিন্তু হেমনলিনী দত্ত যখন বলবে যে সম্পত্তির ভাগ দেব না, তখন আর ঠাসম করা চলবে না। বুঝতে পেরেছিস তো? কথাটা একটু মাথায় রাখিস, বুঝছিস? হ্যাঁ, এসো ছোট কাকি, এসো। বড় বউ, আমার গামছা সাবানটা দাও তো, চান করতে যাবো। বলছি যে জেঠু কিন্তু এখনো তোমার তৈরি করা সাবানটাই ব্যবহার করে। কই গো, শুনছো? বলছি জামাই ষষ্ঠীতে বেথুয়া ডহরে যাবে তো, মা ফোন করেছিল। সে তো যেতে হবেই, বছরে তো ওই একবারই ডাকেন। বড় মা। হ্যাঁ বাবা। তোর মাকে বলো এবার যেন ছেলেকে একটু ভালো করে জামা কাপড় দেয়। সকাল থেকে তো অনেক গাল গল্প হলো। তাও তো ভালো, অয়নের অন্তত জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ এসছে। আমার বাবুটার কপালে বোধ হয় জামাই এতটুকু নেই। মা, আসলে ওই পিকলু বলছিল আমার মা নাকি এবছর বিরাট করে ওই জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান করবে বলছে, তাই বোধহয় নেমন্তন্ন করতে আসতে একটু সময় লাগছে। আমাকে তো বলছিল যে দিন তিনেক নাকি আমাদের ওখানে গিয়ে থাকতে হবে। অবশ্য আমি তখন বললাম, জানেন, যে দিন তিনে গিয়ে থাকাটা একটু অসুবিধে। এটাই বা কিসের, কাগজটাই বা কিসের, আমাকে একটু বলো না প্লিজ। আরে বাবা, মহা মূল্যবান জিনিসের কথা হচ্ছে। হ্যাঁ ঠাম্মি, বলছি পর্ণাকে গল্পটা বলো না একবার, বেচারি কখন থেকে জানতে চাইছে। আসলে কি জানো তো পর্ণা, এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে বহুদিন আগে, ওই মিথ বলতে পারো। বুঝলি পর্ণা দিদি, তোদের দাদুর বাবা মানে আমার শ্বশুর মশাই দেবতুল্য মানুষ ছিলেন, জানিসই তো। ওনার সময় এই ঘটনাটা ঘটে। পাবনার জমিদার ওই শ্বশুর মশাইয়ের বন্ধুস্থানীয় ছিলেন। একদিন সন্ধ্যের সময় হঠাৎ উনি একটা বাক্স নিয়ে উপস্থিত হলেন। বাক্স? কিসের বাক্স? গল্পের মতো কথা, মন দিয়ে শোনো। যতবার এই গণপতির কথা শুনি মনটা নেচে নেচে ওঠে, নেচে নেচে ওঠে। আমাদের বৈঠকখানার ঠাটবার তখন অন্যরকম ছিল। সেই বাক্সখানা খুললেন কৃষ্ণ কিশোর রায়। আমার তখন অল্প বয়স, উঁকি মেরে দেখলাম অনেক ধার হয়েছে। মা 65 বছর তো হয়ে গেল,
এবার মূর্তিটা তো দত্ত বাড়ি, ওটা দেখাও দেখি একবার। বড় খোকা, আমি তোর মতো দুমুখ নই। মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তোদের বাবা উনি তো খুব সুবিধের মানুষ ছিলেন না, সেটা সবাই জানে। তোদের বাবার নজর থেকে বাঁচানোর জন্যে শ্বশুরমশাই সেই মূর্তি লুকিয়ে রেখেছিলেন বহু আগে। একটা কাগজে কি সব ধাঁধার মতো লিখে দিয়ে গিয়েছিলেন, এটাই সত্যি। ধাঁধা? ও মা, এই কথা তো শুনিনি, দেখা তো দূরের কথা। আমি ইচ্ছে করেই বলিনি। ওই ধাঁধার মানে কে বের করবে শুনি? অত সোজাসুজি করো না তো, আগে জিনিসটা কোথায় সেটা বলো। হ্যাঁ, সম্পত্তি দিয়ে গেল, অত মূর্তি কোথায় বলে গেল না, এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাস কর বা না কর, এটাই সত্যি। আচ্ছা ঠাম্মি, উনি তোমাকে বলে গেলেন না কেন? হ্যাঁ, আমাকে ওই একটা বিষয়ে উনি বিশ্বাস করেননি। এটা রাখো বৌমা। আমি তোমাকে সবটা বলে গেলাম না, কারণ দুলালকে আমি বিশ্বাস করি না। বিশ্বাস? তোমার বিশ্বাস নিয়ে কি আমি ধুয়ে জল খাবো বাবা? ওই মূর্তি আমি নেবই নেব, কেউ আমাকে আটকাতে পারবে না। এই জন্যই আমি তোমায় পুরোটা বললাম না, কারণ দুলালকে তুমি ফেরাতে পারবে না। ও জোর করে তোমার থেকে সবটা জেনে নেবে। তাই এই সংকেত রেখে গেলাম। কৃষ্ণ কিশোরের কোনো বংশধর যদি প্রমাণ সহ আসে, মূর্তিটা ফিরিয়ে দিও। এই ধাঁধার উত্তর বার করে মূর্তিটা উদ্ধার করো। জমি বাড়ি সবই যাবে, দেবতাও যাবে চলে। পাবনার হাতি থাকে বৈকুণ্ঠের কোলে। আচ্ছা মা, জেঠিমা শোনো না, বলছি বাড়ির যে লন্ঠন গুলো আছে না, সেগুলো ভালো করে জামা পরিয়ে দাও, বুঝতে পেরেছো? যাতে এখান থেকে একটু আলো দেখা না যায়। নিজের ঘর বাড়ি এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো উৎসাহ নেই। কোথায় ঘর বাড়ি রক্ষণাবেক্ষণ করা, ঐতিহ্যটাকে ধরে রাখা, সেসবের বেলায় নেই। যাকে চলো তো। কিছু বললে বর্ণা? না গো, তোমায় বলে কোনো লাভ নেই, চলো ঠাম্মি। আরে বেরিয়ে গেছি, আমি তো বললাম ফোন করে, বারবার ফোন করছো কেন? তেরি কি মুশকিল বাবা, দুম করে একটা সমস্যা হয়ে গেছে, আমাকে এক্ষুনি একবার দোকানে যেতে হবে। এখনই তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মানে কোথায় যাবি তুই? মানে কাজটা কালকে করলে হবে না? আরে কালকে একটা মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, এখন হুট করে ফোন করে বলছে যে আজকেই হবে। সেই মাল আবার কালকে আমায় কাস্টমারদের সাপ্লাই করতে হবে। বোঝো কাণ্ড, এ তো আরেক ধাক্কা শুরু হলো। ঠিক আছে বুবার বাবা, তুমি একদম চিন্তা করো না। তুমি টুক করে দরজা দিয়ে ঢুকে আসবে, আরে আমি খুলে দেবো দরজা, কোনো অসুবিধা হবে না। আর টুক করে ঢুকলে কেই বা বুঝতে পারবে, তাই না? আর কত অন্ধকার, জানতেই পারবে না কেউ। আচ্ছা ঠিক আছে, আমি ছাদ থেকে নজর রাখবো, আর তোর সঙ্গে যোগাযোগ করতে থাকবো ফোনে, বুঝলি? সংকেত দেবো, সংকেত।
হাসছিস যে বড় তোরা? আরে তোরা জানিস সোনার গণেশটার দাম কত? টাকার ভ্যালু তো বুঝলি না, হ্যাঁ করে হাসছে। হেমা মঙ্গলচন্ডী, বাবুটা আবার আগের সুরে কথা বলছে। এরকমই রেখো মা, এরকমই রেখো আমার বাবুটাকে। ও বাদি, বলছি যে চলো এবারে বাতাসা মুড়ি জলটা নিয়ে আসি। এবার তো আমাদের যুদ্ধে নামতে হবে না? কি মানে সব বিক্রি করে দিতে হবে? এরপর না তুমিও তাই ভাবছো নাকি? মানে সব বিক্রি করলেই তারপরে গণেশ ফিরে পাবো? যোগ্য দাদা, আমার মনে হচ্ছে সৃজন দত্ত তারটা এবার কাটছে। আচ্ছা পরের লাইনটা কি একবার দেখো তো। দাঁড়াও দেখছি। পাবনার হাতি থাকে বৈকুণ্ঠের কোলে। তা তিনি তুমি এইটার কি অর্থ বার করলে? মানে পাবনাতে গিয়ে আমাদের হাতি ঠাতি কিনতে হবে নাকি? মানে আমাদের জমি বাড়ি সব বিক্রি করে দিতে হবে, তাই তো নাকি? তুমি না বেশি বেশি ভাবছো পর্ণাদি। কি বলেছে বলো তো? বলেছে পাবনা থেকে হাতি কিনে এনে বৈকুণ্ঠ নামে কারো কোলে দোলাতে হবে। এই বনু, এসব কি বলছিস তুই? মানে জমি বাড়ি ঠাড়ি সব বেচে দিয়ে পাবনা থেকে হাতি কিনে এনে বৈকুণ্ঠ নামে কোনো লোকের কোলে দোলাতে হবে, তারপর ক্ষণপতি পাওয়া যাবে? কি বলছিস না? এসব ধ্যাসটা মনে কতক্ষণ চলবে? তিন্নি, তুই দৌড়ি বল না, এক গোলের গরু, বুঝে গেছি। বাবা